মাওয়া ঘাটে মানুষ বেশিরভাগ সময় খুব ভোরে আসে টাটকা ইলিশের খোঁজে। টাটকা ইলিশ পেয়ে কেউ বা ওখানে ছোটোখাটো ঝুপড়ির রেস্টুরেন্টগুলোতে খেতে বসে যায়। ধোঁয়া ওঠা গরম ভাত, সাথে ইলিশ ভাজা, সঙ্গে আবার ইলিশ ভাজার সুস্বাদু সেই তেল। এরই পাশে যদি ইলিশের ডিম, তাহলে তো জমে ক্ষীর। কিন্তু এইসবের মায়া ত্যাগ করে মৃদুল এই রাত 11টার সময় এসেছে মাছ নিতে। আজ রাত 12টায় তাদের মেসের ছাদে ইলিশ পার্টি হবে। আইডিয়াটা ওরই ছিল। সবাই রাজি হলো, চাঁদা তোলা হলো। কিন্তু যেহেতু এই সুন্দর বুদ্ধিখানা স্বয়ং মৃদুল দিয়েছে, তাই মাছ আনার দায়িত্বটাও ওর ঘাড়ে এসে পড়েছে। চাদর গায়ে দিয়ে মাওয়া ঘাটে এসে উপস্থিত সে। সাজানো ইলিশ মাছের ঝুড়ি দেখলেও সেখান থেকে সে নিতে চায়নি। তার ইচ্ছা একেবারে ট্রলার থেকে লাফানো মাছ নেবে। 10-15 মিনিট অপেক্ষার পর একটা ট্রলার আসতে দেখল সে। দূর থেকে লঞ্চ, ট্রলারের আওয়াজ কানে আসছে, সাথে ওই ট্রলারটারও। হাত ভাঁজ করে মৃদুল একটু কাছে এসে দাঁড়ালো। ট্রলার থামার পর জেলেরা এক এক করে মাছের ঝুড়ি এনে নিচে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে। মৃদুল মুচকি হেসে দেখছে মাছগুলোকে। বাতির আলো চকচক করছে। দাম করা হবার পরও তাজা মাছ কিনতে পেরে সে বেশ খুশি মনে ফিরছিল। মেন রোডে এসে একা একা পথ দিয়ে চলছিল। একটা সিএনজি পেলে উঠে যাবে। সামনে একজন ফেরিওয়ালা দাঁড়িয়ে শন পাপড়ি বিক্রি করছেন একটা মেয়ের কাছে। মৃদুল এই দৃশ্য দেখে চমকে ঘড়িতে চোখ রাখল। রাত তখন 12:15 বাজে। এই সময়ে একটা মেয়ে এরকম নির্জন রাস্তায় দাঁড়িয়ে একা একা শন পাপড়ি কিনছে। শন পাপড়ি বোঝাই ব্যাগ দেখে মৃদুলেরও মন চাইল শন পাপড়ি খেতে। তাই সে একটু এগিয়ে গেল, কিন্তু কাছে আসার পর মেয়েটার মুখ দেখে সে আরও অবাক হয়ে পড়েছে। এটা তো জুথি। জুথি ব্যাগ থেকে টাকা বের করে লোকটার দিকে ধরতে গিয়ে মৃদুলকে দেখে সে নিজেও চমকে গেছে। তুমি এখানে এত রাতে কি করতেছো? আপনি এখানে কি করেন? ইলিশ কিনতে এসেছি। তুমি কি করতে এসেছো? মনে ভয় নাই? আছে, তবে আমি যথেষ্ট আত্মনির্ভরশীল একটা মেয়ে। নিজের সেফটি নিজে দিতে জানি। তাছাড়া এই রোডটা আমার কাছে নিজের মনে হচ্ছে না। এটা মেইন রোড। প্রতি 10 সেকেন্ডে একটা করে দূরপাল্লার বাস যাতায়াত করে। তা না হয় বুঝলাম, কিন্তু এত রাতে এখানে কেন আসা হলো তোমার? আমি আর 10 দিন পর সিঙ্গাপুর চলে যাচ্ছি। আমার অনেক ইচ্ছে বাংলাদেশের শন পাপড়ি খাবে। সিঙ্গাপুরের অনেক খোঁজেও পাননি। আব্বুর সাথে নাকি একবার এই মাওয়া ঘাটে ইলিশ খেতে এসে এই মামার থেকে শন পাপড়ি খেয়েছিল। অবশ্য আমাকে বলেছিলেন যে কোনো শপে পেয়েই যাব। কিন্তু আমি কাহিনী শুনে ভেবে নিলাম শন পাপড়ি নিলে এই মামার থেকেই নিব। রাতে আসার কারণ মামা এই সময়টা তার জিনিসপাতি নিয়ে বের হন। দিনে তার অন্য চাকরির শ্রমিক। বুঝলাম। তা আমাকে আনলে কি দোষ হয়ে যেত? বা ফরহাদ অথবা আপনার বাবা? ফরহাদ ঘুমায়, বাবা এখনো ফেরেনি। আর একা চলার হ্যাবিট আমার আছে। কথায় কথায় মৃদুলও কিছু শন পাপড়ি কিনে নিল। জুথি নিয়েছিল গোটা 1 ডিব্বা। দুজনে এবার হাঁটা ধরেছে। মৃদুলের হাতে ইয়া বড় বড় কয়েকটা ইলিশ দেখে জুথি বলল, পার্টি দিবেন যখন আমাকে দাওয়াত করবেন না? গার্লস অ্যালাউ না বুঝি? আসতে পারেন, তবে চাঁদা 250 টাকা তমালের হাতে দিতে হবে। আমার পকেট ফাঁকা, না হলে আমি পে করে দিতাম। সমস্যা নেই, আমি বিনা পয়সায় দাওয়াতে যাই না। মৃদুল একটা প্রশ্ন করবে করবে ভেবেও করতে পারছে না। শেষে বুক ফুলিয়ে প্রশ্ন করেই ফেলল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? তুমি কি অর্ণবের উপর রাগ করে চলে যাচ্ছ? জুথি মৃদুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রাগ? মানুষ কথা দিয়ে কথা রাখে না। পরিস্থিতি তাকে দেওয়া কথা ভাঙতে বাধ্য করে। এই কথাটা মা বলেছিল আমায়। আমি সেই ভয়ে আজ পর্যন্ত প্রেম নামক জগতে প্রবেশ করিনি। অথচ অর্ণবের সাথে মেশার পর সব কিছু ভুলে গিয়েছিলাম মা আমাকে কি বলেছিল। এখানে দোষটা আমার। নিজের উপর বড্ড রাগ হয় এখন। এই রাগ কমাতেই চলে যাচ্ছে। কারোর উপর আমার রাগ নেই। সবাই যার যার ভাগ্যের লিখন ফুলফিল করতে ব্যস্ত। কথাটা বলে জুথি একটা দীর্ঘশ্বাস নিল। মৃদুল আবার বলল, কবে ফিরবে? জানি না, যেদিন সব ভুলে যাব সেদিন। আর যদি তুমি না ভুলো? তবে আর ফেরা হবে না এদেশে। মৃদুল মুখটা বাঁকিয়ে বলল, আমায় মনে পড়বে না তোমার? আমার জ্বালাতন মনে পড়বে না?
মনে পড়লে একজনের বিরহে সেটা ধামাচাপা পড়ে যাবে। কুসুম খাটের এক কোণায় ঘুমাচ্ছে। তমাল ভিডিও কল দিয়ে পার্টির আয়োজন লাইভ দেখাচ্ছে অর্ণবকে। সে বসে বসে দেখছে আর ওদের সাথে এনজয় করছে ভিউটা। হঠাৎ সেখানে জুথিকে দেখে ওর মুখের হাসি চলে গেল, সাথে মৃদুলও আছে। তমাল ফোন সোজা করে রেখে গিয়ে মৃদুলের হাত থেকে ইলিশ নিয়ে দৌড় মেরেছে। জুথি একটা চেয়ার টেনে বসলো, মৃদুলও ওর পাশে বসেছে। অর্ণব মুচকি হাসলো ওদের দুজনকে একসাথে দেখে। তারপর ভিডিও কলটা কেটে ফোন রেখে দিয়ে পাশে তাকালো। কুসুম সকাল থেকে একবারও দু চোখের পাতা এক করেনি, তাই এখন গভীর ঘুমের অতলে। এদিকে সারাদিন একটু একটু করে ঘুমানোর ফলে অর্ণবের চোখে ঘুম নেই। বন্ধুরা সবাই বলেছে কুসুমকে সঙ্গে করে নিয়ে হলেও পার্টিতে আসতে, কিন্তু সে যেতে চায়নি। ম্যাচ এখান থেকে দূরে, ফিরতে অনেক রাত হয়ে যাবে, রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। একজন তো বলল কুসুমকে হোটেলে রেখে চলে আসতে, এটা করা মোটেও সম্ভব না। হঠাৎ মনে পড়ল কুসুমের রিপোর্টের কথা। ইসরে, মেয়েটা মনে হয় রিপোর্ট না নিয়েই ঢাকায় চলে এসেছে। আজ তো রিপোর্ট আসার কথা ছিল। এমন বেখেয়ালি হলে চলে? জানার দরকার ছিল ওর কি অসুখ, কেন খাওয়ায় অরুচি। আচ্ছা, এক কাজ করব, সুযোগ পেলে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে। খুব ভোরে যখন ঢাকা শহরের পথে এক দুজনকে দেখা যায়, ঠিক সেই সময়ে কুসুম জানালার গ্রিল মুঠো করে 5 তলার নিচে চেয়ে গান ধরেছিল। একা থাকলে সে প্রায়শই নিজের প্রিয় গানগুলো গায়, মনে শান্তি আনে। ভেবে নেয় তার আশেপাশে আপন মানুষের অভাব নেই। এই সময় ক্ষীণ গলায় গাইছিল। অর্ণব জেগে যাবে সে ভয়ে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দিব গো, মিটিয়ে দিব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। তার এই গানের অন্তরা শুনে অর্ণব জেগে গিয়ে বিছানা ছেড়ে ছুটে এসে দাঁড়ালো কাছে। কুসুম পরের লাইন গাওয়া ধরতেই অর্ণব ওর হাত ধরে টান দিয়ে নিজের দিকে ফিরালো। কুসুম চমকে গিয়েছিল। অর্ণব ভ্রুকুচকে বলল, তোমাকে এমন বিরহের গানগুলো কে শিখিয়েছে? আমি আরও কদিন লক্ষ্য করেছি, যখন তখন একা একা বিরহের গানগুলো গাইতে থাকো। কেন, আপনার ভালো লাগে না? ভালো লাগে, তবে এগুলো সবসময় কেন গাইবে? আমার গলা সুন্দর না? সকাল সকাল ভূতে ধরেছে তোমায়? এমন আবেগী প্রশ্ন কেন করছো? আমি তো আজ নতুন বিরহের গান গাই না, আমি তো রোজ এই গানগুলো একবার করে গাই, সময়ে অসময়ে। হয়তো 2-1 দিন আপনি নিজের কানে শুনেছেন, তবে আজ কেন মানা করছেন? অর্ণব কুসুমের হাত ছেড়ে দিয়ে চলে গেছে। কুসুম মুচকি হেসে গ্রিলটা ধরে আবারও নিচে তাকিয়ে রইল। অর্ণব সোজা ওয়াশরুমে গিয়ে মুখে অনবরত পানির ঝাপটা দিয়ে চুল টান দিয়ে ধরে চুপ করে থাকলো। কুসুমের মুখে অঢেল হাসি। এই হাসির পেছনে লুকিয়ে আছে হাজারটা রহস্য, অথচ সেই সব রহস্যের সূত্র আজ কুসুমের একটা প্রশ্নে খোলাসা হয়ে গেল, যার উত্তর কেবল অর্ণব জানে, কিঞ্চিত কুসুমও জানে। তবে সে অর্ণবের মুখ থেকে না শোনা অবধি পেশ করবে না। মুচকি হাসছে, কারণ তার ধারণা সত্যি রূপ পেয়েছে আজ এই মুহূর্তে। অর্ণব ভেজা মুখ নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই কুসুম ছুটে এসে নিজের আঁচলটা এগিয়ে ধরল। অর্ণবের হাতে কোনো উপায় নেই বলে আগের মতন এখনও কুসুমের আঁচলটা টেনে মুখ মুছে নিল সে। এরপর বিছানায় বসে ওকে বলল, ব্যাগের যা যা বের করেছো ওগুলো গুছিয়ে নাও, নাস্তা করে আমরা মৃদুলের বাসায় যাব। কুসুম মুখে হাসি ফুটিয়ে ব্যাগ গোছাতে মন দিয়েছে। অর্ণব এক দৃষ্টিতে ওর দিকে চেয়েছিল। এরকম কনকনে শীতের মাঝে ফ্যান চালিয়ে বসে আছে সে। কুসুম গোছানোর সময়কালীন বারবার দুহাত ঢাকছে শাড়ির আঁচল দিয়ে। অর্ণব ওকে অস্বস্তিতে পড়তে দেখে কোনো রিয়্যাক্ট করেনি। কুসুম তার একটা ওড়না বের করেছিল, সেটা গুছিয়ে রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে থাকলো সেখানে। শীত করে? কুসুম মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। অর্ণব আবার বলল, ফ্যানটা বন্ধ করার অনুমতি দিতে পারি, তবে তুমি আমায় একটা কথার জবাব দেবে। সেটা হলো, তুমি শেষে যে প্রশ্নটা আমায় করেছিলে সেটা দ্বারা বুঝিয়েছ আমি তোমায় পছন্দ করি বলে। তোমার মুখে বিরহের গান শুনে তোমাকে হারানোর ভয় জেগেছে আমার মনে, এটা বোঝাতে চাইছো তাই তো? কুসুম জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভিজিয়ে ঢোক গিলল। জবাবে কিছুই বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে অর্ণবকে দেখছে। অর্ণব বিছানায় আবারও শুয়ে পড়ে শোয়া অবস্থায় ওর দিকে ফিরে বলল, জবাবটা আমি জানি,
হ্যাঁ বা না শুনতে চেয়েছিলাম। না বলনি তার মানে উত্তরটা হ্যাঁ হবে। তবে জেনে রাখো, আমি তোমায় পছন্দ করি না। ছোট মাথায় বিশাল অনুভূতি ঢোকানোর চেষ্টা করবে না মিছি। তুমি কেবল আমার দায়িত্ব। জানি না কখনো তোমায় মেনে নিতে পারবো কি না, তবে তোমার দায়িত্বে আমি কিপটামো করব না সেই ব্যাপারে নিশ্চিত থাকো। কুসুম কিছুই বলল না, শুধু চেয়ে রইল। অর্ণব মাথা তুলে আবার বলল, কাল দুপুরে 12টার পর এই হোটেলের রুমটা নিয়েছিলাম। আজ 12টা অবধি টাইম আছে, আর একটু ঘুমিয়ে নাও। টাকা উঠাতে হবে মাসুলে। কুসুম এবার কাছে এসে বলল, এখন যদি না ঘুমোই আমাদের লস হবে। লস বলতে মনে হবে টাকা অর্ধেক পানিতে গিয়েছিল, তাই টাকার উসুল ওঠা অবধি শুয়ে থাকবো। অর্ণব চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। কুসুম হালকা করে দরজা খুলে করিডোরে পা রেখেছে। শূন্য করিডোর, এক পা করে শেষ প্রান্তে এসে হাজির সে। মোটা থাই গ্লাসের দরজা, ওপারে কেউ নেই, অথচ এখানে ম্যানেজার থাকার কথা। কাজ দিয়ে ঘুরঘুর করে কুসুম দেখছিল ওপারে কি আছে। হঠাৎ সেখানে নিচে বসে থাকা ওয়াচম্যান পিছনে ফিরে তাকাতেই কুসুম ভয় পেয়ে পিছিয়ে গেল। লোকটা কত কি বলল, কিন্তু কোনো আওয়াজ আসলো না কানে। এদিকে কুসুম ভয়ে এক দৌড় মেরেছে। রুমে এসে দরজা লাগিয়ে অর্ণবের দিকে তাকালো সে। অর্ণব ঘুমে মনে হয়। এই লোকটা এত ঘুমোতে পারে, অথচ আমার কোনো ঘুম নেই। রাত ছাড়া ঘুমেই আসে না। উফ, এই মাথার যন্ত্রণায় একদিন হয়তো মরে যাব। একটা কথা বলবো। না থাক, একবার বলেই দেখি। আচ্ছা শুনুন, বেলা 12টা বাজতে কি খুব দেরি? আসলে আমার ক্ষুধা পেয়েছে। অর্ণব ঘুমায়নি, এমনিতে চোখ বুঝেছিল। কুসুমের কথা শুনে উঠে বসে বলল, তোমার কি হয়েছে বলো তো? আগে তো কিছু খেতে পারতে না, আর এখন তোমার শুধু ক্ষুধা পায়। এখন বমি পায় না? পায়, তবে আপনার মা বললো বেশি বেশি খেতে, তাহলে রূপ ধরে রাখা যাবে। অর্ণব ফিক করে হেসে দিল। হাসিটা একটুখানি থামিয়ে বলল, তোমার রূপ এখন আছে বলে তোমার মনে হয়? জানি না। আমার কাছে মনে হয় বাঁশ গোড়া থেকে কেটে 12 মাস রোদে দিলে সাদা হয়ে যায় সেই রঙের একটা পাশ, তার মধ্যে সিদ্ধ করা নুডলস 1 প্যাকেট বসিয়ে দেওয়া, নুডলসে আবার রামেনের সস ঢালা, লাল লাল কালো কালো। কুসুম মুচকি এসে বলল, আমাকে দেখে আপনার খাবারের দ্রব্য মনে হয় বুঝি? এত ভালো লাগে? অর্ণব এবার বিরক্তি দেখিয়ে বলল, মোটেও না। আচ্ছা ওসব ভুলে যাও। ঠিক আছে, তুমি রূপবতী, এই রূপ ধরে রাখতে ঠিকমতো খাওয়া দাওয়া করো। মায়ের কথাই উপরে থাকুক। ভালো কথা মনে পড়লে এতক্ষণে তোমার রিপোর্ট আনোনি, তাই না? কুসুম এক ছুটে ব্যাগের কাছে গিয়ে হাতিয়ে ভেতর থেকে একটা রিপোর্ট খুঁজে বের করে এনে অর্ণবের হাতে দিল। অর্ণব নড়ে চড়ে রিপোর্টটা মেলে ধরেছে। বেশ অনেকক্ষণ দেখে বলল, ওই ডাক্তারকে বলেছিলাম প্রেগনেন্সি টেস্ট যেন না দেয়, তাও দিছে। যাই হোক, নেগেটিভ আসছে। আর বাকিগুলোর আগামাথা কিছুই বুঝলাম না। আমি হলাম মানবিকের ছাত্র, সায়েন্সকে ভয় পেতাম। এখন আমি এসব কি করে বুঝি? তাও দেখে মনে হয় আলট্রাসোনোগ্রাফি। তো ডাক্তারকে এই রিপোর্ট দেখাতে হবে। প্রেসক্রিপশনের শেষের যে টেস্ট দিয়েছিল সেটা তো করাইনি, খুঁজে পেলাম না। কেন করাইনি বুঝলাম না। ডাক্তারকে ফোন করতে হবে। কুসুম আলট্রাসোনোগ্রাফির রিপোর্টের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। ওটাতে হাত রেখে বলল, এটা আমি আরো আগে একবার কোথায় যেন দেখেছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, আমাদের পাশের বাড়ির রোজিনা গর্ভবতী হবার পর ওকে ডাক্তার এই পরীক্ষা দিয়েছিল, তখন এমনটা দেখেছি। কিন্তু আমি তো... তোমাকে আর গবেষণা করতে হবে না, সব গুছিয়ে নিলে চলো আমরা যাই। আমার আর টাকা উঠিয়ে কাজ নেই। দুজনে এবার সকালে নাস্তা সারতে হোটেলের নিচতলায় চলে আসলো। ততক্ষণে শহরে মানুষের ভিড় বেড়ে আসছে ধীরে ধীরে। বাচ্চাদের স্কুল ড্রেস পরিয়ে, পিঠে ব্যাগের বোঝা চাপিয়ে সঙ্গে তাদের বাবা অথবা মারা ছুটে চলেছেন গন্তব্যের দিকে। অর্ণব সেই দৃশ্য দেখে বলল, জানো সকালবেলায় স্কুলে যেতে হয় কেন? কারণ হলো বাচ্চাদের সকালে ওঠার অভ্যাস তৈরি করার জন্য। কুসুম কথার বিরোধিতা করে বলল, আমি যখন ভারতে ছিলাম সে সময়ে দেখতাম দুপুরের দিকে ছোট ছোট বাচ্চারা পড়তে যায়, তাহলে তাদের কি সকালে ওঠা শেখানো হয় না? ওটাকে বলে ডে শিফট, অর্থাৎ দিবা। মানে স্কুলে শিক্ষার্থী বেশি হয়ে গেলে শ্রেণী দুভাগ হয়ে যায়, এক শ্রেণী ভোরে আর এক শ্রেণী বেলায়। যদি এত বেশি না হতো তাহলে সকাল থেকে ক্লাস শুরু হতো। কুসুম দুহাত গালে রেখে একটু ঝুঁকে আস্তে করে বলল,
আচ্ছা, আমাকে পড়ালেখা শেখাবেন? মানে ধরুন লিখতে পারবো সেরকম। আমার আর কাজ নেই, তোমাকে সামান্য কথা বোঝাতে আমার দিন শেষ হয়, এখন আবার পড়ালেখা শেখাবো? পারবো না। ধমক মাখা জবাব শুনে কুসুম মুখ কালো করে বসে রইল। যুথি সকাল সকাল ছাদে এসে আকাশ দেখছিল। মৃদু ভাইয়ার মাথা প্রচণ্ড রকমভাবে ঘুরে গেছে। একটা ছেলেকে রূপার মন কিছুতেই ধরে রাখতে পারলাম না, আর এই ছেলেটা আমার কোনো কিছুকে তোয়াক্কা করে না, আমার জন্য পাগল হয়ে বসে আছে। সে কি বোঝে না আমি এসব ইন্টারেস্টেড না? কতটা পাগল হলে ইলিশ মাছের কাঁটা বেছে দেয় একটা মেয়েকে। এই কথা আমি যাকে বলবো সে বলবে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অথচ একই প্রশ্ন আমি যখন তাকে করলাম তিনি জবাব দিলেন, প্রেম ভালো জিনিস, হাবুডুবু খাওয়া আরো ভালো জিনিস, না ডুবলেই হইল। তাছাড়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনও তো কাঁটা বেছে দেয়, তাদের প্রেমেও পড়া যায়, এই আর এমন কি? আমি বলেছি এই প্রেম সেই প্রেম না। জবাবে তিনি আবার বললেন, আমাকে প্রেম শেখাচ্ছেন ম্যাডাম? আমি প্রেমে এমবিবিএস করেছি। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলাম, মানুষ প্রেমে পিএইচডি করে শুনেছিলাম, এমবিবিএস করে সেটাই প্রথম শুনলাম। এরপর তিনি যেতে যেতে শুধু বলে দিলেন, মৃদুলের সাথে থাকলে আরো কত কি শুনতেন। আফসোস জ্ঞানের বোঝা ভারী হবার আগে সাদা চামড়ার দেশে পাড়ি দিবেন। আপনাকে আর কিছু বলছি না। আমি চলে যাব বলে যে ওনার খুব জ্বলছে তা বেশ বুঝতে পেরেছি। এবার হয়তো সামনাসামনি বলতে হবে যেন উনি আমার থেকে দূরে থাকে। এমনটা করলে আমার থেকে ওনাকে সরাতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি চাই না কাউকে মিথ্যা মায়ায় জড়াতে। আজই সময় করে একবার কল করে বলে দিব যেন আমাকে আর কল না করে, দেখা না করে, মেসেজ না করে। হ্যাঁ, তো কেয়ার করতে হবে না, আমি ঠিক আছি, আমি শক্ত মজবুত। বোকাটার মুখের দিকে তাকালে কড়া কথা মুখ দিয়ে বের হয় না। সেটাই যত নষ্ট করা, এমনভাবে তাকিয়ে থাকে যেন কেজিতে পড়া শিশু। এটাও মানা করে দিব, বলবো আমার দিকে তাকালে ম্যাচিওর ভাব নিয়ে তাকাবে, যেমন আপনার বয়স তেমন বিহেভ করবেন।